তীব্র হচ্ছে যুদ্ধ, জ্বলছে মধ্যপ্রাচ্য। নেতানিয়াহুর কার্যালয় এবং সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলা। যুদ্ধে 2 বাংলাদেশি মৃত্যু, মধ্যপ্রাচ্যের শতাধিক ফ্লাইট বাতিল। আটকে পড়াদের যাওয়ার ব্যবস্থা করবে সরকার। নগর পরিবহন আধুনিকায়নের পরামর্শ প্রধানমন্ত্রীর, 6 মাসের মধ্যেই বৈদ্যুতিক মহিলা বাস সার্ভিস চালু। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব বিএনপি, রেওয়াজ অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। আসসালামু আলাইকুম, মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। দর্শক, এই মুহূর্তে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট ওঠানামা এবং বাতিলের কি তথ্য আছে আপনার কাছে? তথ্য আসলে সারাদিনের হিসেবটা যদি বলি তাহলে এখন পর্যন্ত 39টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সেই 39টি ফ্লাইট বাতিলের পর যেগুলি রিশিডিউল করার প্রক্রিয়া সেগুলো করা হচ্ছে এবং রিশিডিউল করার পরে যাদের যেই ফ্লাইটগুলো ছিল, যেসব যাত্রীরা তাদের ফ্লাইটে যাওয়ার কথা ছিল তাদেরকে সেগুলো জানানো হবে যে কবে এই ফ্লাইটগুলো আসলে চলবে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক এই যে ইরান এবং যুক্তরাষ্ট্রের যে যুদ্ধাবস্থা এবং এই অবস্থার কারণে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট কিন্তু বাতিল করা হয়েছে। গত 3 দিনে মোট 102টি ফ্লাইট বাতিল করা হয়েছে। গতকালকে 39টি ফ্লাইট এবং তার আগের দিন কিন্তু 23টি ফ্লাইট, অর্থাৎ 102টি ফ্লাইট যে বাতিল করা হলো, সেই ফ্লাইটগুলো বাতিলের জন্য এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা গত 2 দিন এবং আজ সকালের দিকেও যদি বলি, একটা ভোগান্তির চিত্র বেশ মোটামুটি ভালোই ছিল এবং এখন সেভাবে কেন আমরা দেখতে পাচ্ছি না, কারণ ওই ফ্লাইট যেগুলো বাতিল হয়ে গেছে তাদেরকে বলা হয়েছে যে এটি শিডিউল করার পরে যে ফ্লাইট, নতুন ফ্লাইটে যে শিডিউল হবে সেটির পরে যাত্রীদেরকে জানানো হবে এবং সেই মোতাবেক যাত্রীরা নিশ্চয়ই আসবেন। এখন আমরা যে এই হযরত শাহজালাল বিমানবন্দরে যেসব যাত্রীদেরকে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই মালয়েশিয়া, সিঙ্গাপুর গামী বেশিরভাগ যাত্রী, অর্থাৎ ওই ফ্লাইটগুলো যা চলছে, তবে মধ্যপ্রাচ্যগামী কোনো ফ্লাইটই চলছে না এবং সামনের দিকে যে ফ্লাইটগুলো আসবে সেগুলো নিয়েও শঙ্কা আছে। কারণ আপনি জানেন যে প্রতিদিনই তো একটা শিডিউল ছিল ফ্লাইটে, সেই শিডিউলের বিষয়ে শঙ্কা আছে। যুদ্ধাবস্থা যদি স্বাভাবিক হয়, শিথিল হয়, সেক্ষেত্রে হয়তো ফ্লাইটগুলো চালু করার সিদ্ধান্ত আসতে পারে, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। ভোগান্তির চিত্র যদি বলি তাহলে অন্যান্য দিন দৃশ্যত এয়ারপোর্টে যে ভোগান্তি আমরা দেখতে পেয়েছি এই মুহূর্তে সেরকম দেখছি না, তবে ভোগান্তি তো আছেই। যারা ফ্লাইট বাতিল হয়েছে তাদের বাড়ি ফিরে যেতে হয়েছে, অথবা কেউ ঢাকায় অবস্থান করছেন, হোটেলে অবস্থান করছেন, চিত্রটি আসলে এরকমই। তৌফিক, জানছিলাম ফ্লাইট বন্ধের খবর। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে যারা দেশে আটকে পড়েছেন, বিমান চলাচল শুরু হলে তাদের যাতায়াতের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, কেউ আক্রান্ত হবেন না, হলে যা করার করবে সরকার। আর বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে মৃত 2 বাংলাদেশির মরদেহ দেশে আনার বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। এদিকে তাদের মৃত্যুর খবরে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। চলমান মধ্যপ্রাচ্য সংকট মোকাবিলায় সোমবার জরুরি বৈঠক হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন 4টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উঠে আসে প্রবাসীদের নিরাপত্তা, আটকে পড়া যাত্রীদের ভিসা জটিলতা নিরসন ও প্রয়োজনে প্রবাসীদের দেশে ফিরিয়ে আনার বিষয়টিও। বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, ফ্লাইট বন্ধ থাকায় যারা ভিসা সংকটে পড়েছেন তাদের জন্য ইতিমধ্যেই ভিসা সেল গঠন করা হয়েছে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আর মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তাই সরকারের কাছে সবার আগে অগ্রাধিকার পাচ্ছে, এমনটি বলছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির। So we are doing everything for the welfare of the stranded passengers যারা আমাদের দেশি এবং যারা ওখানে আছে ensuring মানে কোনো যদি এখানে মানে if we see that it is going towards any deepening crisis that we can bring and evacuate our citizens.
এরপর বৈঠকের বিস্তারিত তুলে ধরে ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বলেন, বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে বাহরাইন, কুয়েত ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এই সংঘাতময় সময়ে আমাদের সবচাইতে বড় প্রায়োরিটি বা অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে বসবাসরত আমাদের নাগরিকবৃন্দ। আমাদের নাগরিকরা তারা আক্রান্ত হলে সেটা কাতারের ব্যারের পাশে হলে এপাশে হোক বা কাতারে গিয়ে হোক, আমরা তাদের পাশে দাঁড়াবো। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় 2 জন বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। বিনা কারণে একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, রাষ্ট্রের প্রধানকে হত্যা করা হচ্ছে, যা ভয়াবহ বিশ্ব পরিস্থিতির বার্তা দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত বিএনপি নেত্রী প্রফেসর ডক্টর শাহিদা রফিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানী ধানমন্ডিতে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আইএসটিএ অডিটোরিয়ামে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করা হচ্ছে, কোনো কারণ ছাড়াই একটি রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা হচ্ছে, তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে স্বাধীন দেশের প্রেসিডেন্টকে। মন্ত্রী বলেন, এটি একটি ভয়াবহ বিশ্ব পরিস্থিতি। বর্তমান রাজনৈতিক প্রধানকে হত্যা করা তিনি যে বিনা কারণেই একটি দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ, বিনা কারণে দেশের প্রধানকে, রাষ্ট্রের প্রধানকে এবং একটি মতবাদের প্রধানকে হত্যা করা, একটা স্বাধীন রাষ্ট্রের প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়ে জেলে পুরে দেওয়া, এ এক ভয়াবহ বিশ্ব। চতুর্দিককার অবস্থা দেখে আমরা কেমন যেন হতাশ হয়ে পড়ছি। সংবিধান এবং জাতীয় সংসদের রেওয়াজ অনুযায়ী রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জুলাই সনদের প্রতি সম্মান রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের নাম দেওয়ার জন্য মৌখিকভাবে বলা হয়েছে বলেও জানান তিনি। নতুন সংসদ গঠিত হলে তার প্রারম্ভিক সেশনে প্রথম দিনে রাষ্ট্রপতি ভাষণ দিবেন। সেটা এখনো পর্যন্ত সংবিধানে বহাল আছে, প্রথা আছে, ট্র্যাডিশন আছে, সুতরাং সেই হিসাবেই হবে। কেউ যদি দাবি করে সেটা ভবিষ্যতে যদি সংবিধানের সংশোধন করে যে রাষ্ট্রপতি আর ভাষণ দিবেন না, সেটা তখন দেখা যাবে। এবং জুলাই জাতীয় সনদে যে আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে, সেইটার বাস্তবায়ন এখন থেকে শুরু করতে চাই। প্রধান বিরোধী দলকে আমরা মৌখিকভাবে আমরা সাক্ষাতে তাদেরকে অফার করেছি তারা যেন ডেপুটি স্পিকার তারা ঠিক করেন এবং সেটা সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সাথে নির্বাচিত হতে পারে। জুলাই সনদ এবং গণভোট বাতিল চেয়ে করা রিটের শুনানি শেষ। আদেশ দেওয়া হবে আগামীকাল। বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে 2 আইনজীবীর করা পৃথক রিটের উপর আজ উভয় পক্ষ শুনানি করেন। রিটকারীর পক্ষের আইনজীবীরা বলেন, রাষ্ট্রপতির যে আদেশের মাধ্যমে জুলাই সনদ এবং গণভোট হয়েছে সে আদেশ দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। এছাড়া সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে সংস্কারের জন্য যে কোনো প্রয়োজনীয় আইনই করতে পারে সরকার। এজন্য জুলাই সনদকে কার্যকর করতে হবে এমন কথা নেই। তবে জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেন, জুলাই সনদ এবং গণভোট যদি অবৈধ হয় তাহলে 12 ফেব্রুয়ারি নির্বাচনও অবৈধ হয়ে যাবে, অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রম অবৈধ হয়ে যাবে। ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারকে আগামী জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান তিনি। বলেন, ইরানের উপর সামরিক হামলা আন্তর্জাতিক আইন এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। তারা মানবাধিকার এবং শান্তির কথা বলে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। সমাবেশে অন্যান্য বক্তারা 2 দেশের পণ্য বয়কটের আহ্বান জানান। একই সঙ্গে তারা দ্রুত যুদ্ধবিরতি এবং কূটনৈতিক সমাধানের দাবি জানান। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু হয়ে গেছে উল্লেখ করে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, খুব শীঘ্রই কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হবে। আজ সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম
বিএসআরএফ আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে তিনি কথা বলেন। ফ্যামিলি কার্ড প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সেটার কাজ শুরু করেছি এবং পাইলট প্রজেক্টের মাধ্যমে এটা বন্টন শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে আমরা শুরুতে 2,500 টাকার মতো দিয়ে শুরু করব, এরপর এটা ধীরে ধীরে বাড়বে এবং এটা যেন কোনো একটা রাজনৈতিক প্রতিশ্রুতি আকারে কেউ না দেখে, এটা নারীর ক্ষমতায়ন আকারেই যাতে দেখে, সে কারণে আপনাদের প্রতি আমি একটা নৈতিক আহ্বান রাখলাম। আমরা অতি দ্রুত পাইলট প্রজেক্টের মাধ্যমে কৃষক কার্ড, স্মার্ট কৃষক কার্ডগুলি আমরা বন্টন করতে শুরু করব। মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। সন্ধ্যা 6টা থেকে নতুন ঘোষণা কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, মার্চ মাসের জন্য 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1,341 টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। এর আগে গত মাসের 23 ফেব্রুয়ারি সবশেষ সমন্বয় করা হয় এলপিজি গ্যাসের দাম। টানা তৃতীয় শিরোপার হাতছানি উত্তরাঞ্চলের সামনে। কাল মিরপুর শেরেবাংলায় মধ্যাঞ্চলের বিপক্ষে জিতলে বিসিএল ওয়ানডের 5টি আসরের মধ্যে 3টিতেই শিরোপা তুলে ধরবে উত্তরাঞ্চল। এদিকে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলা মধ্যাঞ্চলের শক্তিমত্তাও কম নয়। কাল দুপুর 2টায় মুখোমুখি হবে দুই দল। হৃদয় মজুমদারের রিপোর্ট। বিসিএলের ওয়ানডে ফরম্যাটে বরাবরই দাপট দেখে এসেছে উত্তরাঞ্চল। ওয়ানডে ফরম্যাটের সবশেষ 2 আসরে শিরোপা জিতেছিল দলটি। এবারও তার পুনরাবৃত্তি ঘটানোর অপেক্ষায় তারা। দীর্ঘ সময় ওয়ানডে না খেলা খেলোয়াড়রা বিসিএলের মাধ্যমে পাকিস্তান সিরিজের আগে এই ফরম্যাটে নিজেদের মানিয়ে নিয়েছেন বলে মনে করেন উত্তরাঞ্চলের বোলিং কোচ তারেক আজিজ। ধরে রাখতে চান শিরোপা। চ্যাম্পিয়নশিপের জন্য খেলছে এবং আমরা আসলে সত্যি কথা বলতে আমরা খুব ভালো ক্রিকেট খেলছি, গোছানো ক্রিকেট খেলছি, দলটা ব্যালেন্স আছে। আমরা আসলে শিরোপার দিকে চোখ রেখেছি। নর্থে হয়তো একটু বেশি আছে আপনার ন্যাশনাল প্লেয়াররা। তো আমার মনে হয় প্রস্তুতির মঞ্চ হিসাবে একটা গুড অপরচুনিটি এবং যে উইকেটগুলোতে খেলা হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন বগুড়া, রাজশাহীতে, এবং আমার মনে হয় যে ব্যাটারদের জন্য আমরা দেখেছি যে আপনার খুব ভালো অপরচুনিটি ছিল। বগুড়া রাজশাহীতে স্পোর্টিং উইকেটে খেললেও মঙ্গলবার মিরপুর শেরেবাংলা উইকেটে খেলবেন শান্ত সাইফরা। ম্যাচটিও হবে দিবারাত্রির। অদম্য কাপ টি20-র মতোই বিসিএল ফাইনালে উইকেট চান মধ্যাঞ্চলের ব্যাটার সাইফ হাসান। যেহেতু আমরা ফাইনালে উঠছি, আরেকটা ম্যাচ খেলার স্কোপ আসছে, আর ওয়ানডে সিরিজের আগে খুব ভালো একটা প্রিপারেশন আমাদের জন্য। সো হোপফুলি কালকের ম্যাচটা আমরা আরও বেটার ক্রিকেট খেলতে পারবো। বগুড়া রাজশাহী তো ন্যাচারালি খুব ভালো উইকেট থাকে, আর মিরপুরে কালকে যেহেতু ডে নাইট গেম, সো হোপফুল ভালো উইকেট থাকবে। এছাড়াও পাকিস্তান সিরিজে দল বেছে নেওয়ার জন্য নির্বাচকদের কাজটা বিসিএল সহজ করে দিয়েছে বলে মনে করেন তারেক আজিজ। নীলম মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। ফেডারেশনগুলোকে 30 কোটি টাকা করে ফিক্সড ডিপোজিট বরাদ্দ দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাকুঞ্জে অলিম্পিক অ্যাসোসিয়েশন ইফতারে এই আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ, সংগঠক, কোচ ও কর্মকর্তারা। এছাড়া ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন অলিম্পিক ভিলেজ ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান। এদিকে ঐক্যবদ্ধভাবে সব খেলাকে গুরুত্ব দিয়ে ফেডারেশনগুলোকে স্বাবলম্বী করে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আপনি যদি প্রত্যেকটা খেলার জন্য 30 কোটি টাকা একটা ফিক্সড ডিপোজিট করে দেন, তাহলে এই অর্থ থেকে এই খেলাগুলোর বিভিন্ন ব্যয়ভার বহন করা অত্যন্ত সহজ হবে। আমরা ইতিমধ্যে অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি যে আমরা একটি অর্থের যোগানের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি ফেডারেশনকে স্বাবলম্বী করতে চাই। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।